সফলতা একদিনে আসে না, এর জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে আর নিজের কাছে নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। হয়তো সবাই তাতে তোমাকে নিয়ে ঠাট্টা করবে, হয়তো তোমাকে নিয়ে হাসবে, তোমাকে আঘাত করবে, তোমাকে অবজ্ঞা করবে, তাতে তোমার কিচ্ছুই হবে না। শুধু মনে রাখতে হবে তারা যেন তোমাকে থামাতে না পারে। আমার কি হয়েছে? আমার পাটার হাঁটুটা প্রচন্ড ব্যথা করছে। আমি তোমার পিঠটা চিপে দেবো। হ্যাঁ, একটু চিপে দাও তো। দেন আমাকে মেডিসিনটা দাও তো। কি মনে হচ্ছে এই ঘটনাটার সঙ্গে আপনিও খুব পরিচিত? আপনার বাড়িতেও এই ধরনের ঘটনা প্রায় দিন ঘটে? সারাদিন অফিস করে এসে বা রান্না করে সারাদিন ঘরের কাজ করে বা এক্সারসাইজ করে দিনের শেষে প্রচন্ড পায়ে ব্যথা করে বা হাঁটুতে ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, কোনো কারণ নেই, বড় কোনো সেরকম প্রবলেম নেই বডিতে, তবুও খুবই থকানি অনুভব হয়। আর আমরা চট করে কোনো কিছু আগে পিছে না ভেবে পেন কিলার খেয়ে নিই, না হলে আমাদের মধ্যে যারা অনেক বেশি আমরা বুদ্ধিমান তারা আবার দৌড়ে গিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে নিই কোনো কিছু ভাবনা চিন্তা না করে। তাও সাময়িকভাবেই সে ব্যথাটা কমে, কিন্তু পার্মানেন্টলি সেটা কমতে চায়। কি করছো? আমি সান বাথ করছি। From the sunlight we get vitamin D to make our bones strong. আর আমার ছেলে যেরকম বললো যে আমি এই জন্য সানে দাঁড়িয়ে আছি যে আমি ভিটামিন ডি নিচ্ছি আর যাতে আমাদের বোনটা স্ট্রং হয়। তাহলে এই যে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছি তাতে কি আমাদের ভিটামিন ডি চাহিদা পূরণ হয়ে যাচ্ছে? বা আমরা যে সানে দাঁড়াচ্ছি তাতেই কি আমাদের ক্যালসিয়াম পূরণ হচ্ছে? দুটো কি একই জিনিস, ভিটামিন ডি আর ক্যালসিয়াম? চলুন জানার চেষ্টা করি যে আমাদের এই সারাদিনের থকানি, হাত পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা বা পড়ে গিয়ে সামান্য হাত পা ভেঙে যাওয়া, এর পেছনে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর কি ভূমিকা আছে? এরা একই জিনিস না আলাদা জিনিস? এর পেছনে সায়েন্সটা কি, এটা একটু বোঝার চেষ্টা। জান, তুমি কি বলতে পারবে কোন কোন ফুড থেকে আমরা ভিটামিন ডি পাই? Drumstick leaf, cheese, soybean, paneer, and milk. হ্যাঁ, seafood, meat, and cheese. আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি ভিটামিন ডি আর ক্যালসিয়াম দুটো একই জিনিস, বাট এটা টোটালি ডিফারেন্ট। ভিটামিন ডি হচ্ছে আমাদের বডির একটা খুবই ইম্পর্টেন্ট হরমোন, আর ক্যালসিয়াম হচ্ছে আমাদের বডির একটা খুবই ইম্পর্টেন্ট মিনারেল বা খনিজ, যেটা আমাদের বোন তৈরি করতে সাহায্য করে। কিন্তু এদের কাজ, এরা একে অপরের উপর প্রচন্ডভাবে ডিপেন্ডেন্ট, একজনকে ছাড়া অন্যজন কাজ করতে পারে না। এদের দুজনেরই কাজ হচ্ছে আমাদের বোনকে পুষ্টি জুগিয়ে সেটাকে হেলদি রাখা। তাহলে ভিটামিন ডিটা কি, এটা একটু ছোট্ট করে জেনে নিই। আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি আমাদের সব থেকে বডির মধ্যে ইম্পর্টেন্ট ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, যেগুলো হচ্ছে ফ্যাট সলিউবল। হ্যাঁ, তার মধ্যেই একটা ভিটামিন ডি সেরকমই একটা খুবই ইম্পর্টেন্ট ভিটামিন। এছাড়াও ওয়াটার সলিউবল আরও কিছু ভিটামিন আছে, যেটা হচ্ছে বি কমপ্লেক্স আর সি। এবার ভিটামিন ডিটা আবার কয়েকটা টাইপ হয়, D1, D2, D3, D4, D5। এর মধ্যে D2 আর D3 রোল আমাদের শরীরে অনেক বেশি। এই D2 আর D3 ফলিক্যালসিফেরল বা অর্গোক্যালসিফেরল নামে আমাদের স্কিনের ঠিক নিচের এপিডার্মিসে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। যখন এরা সূর্যের এক্সপোজারে আসে তবেই অ্যাক্টিভ হয়, মানে আমাদের সূর্যের সামনে ডাইরেক্টলি আসতে হবে তবেই আমাদের বডিতে ভিটামিন ডি এর সংশ্লেষণ হবে। তবে সকালবেলাতে মোটামুটি 7টা থেকে 9টা আর বিকেলবেলায় 4টা থেকে 5টার রোদ, মানে 10 মিনিট দাঁড়িয়ে থাকলে ডাইরেক্ট আমরা আমাদের বডিতে যথেষ্ট ভিটামিন ডি আমরা পেতে পারি। এছাড়া আর কিভাবে আমরা ভিটামিন ডি পেতে পারি সেটা আমরা জেনে নিই। আমরা যেসব ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাই সেটা আমাদের শরীরে অ্যাবজর্পশন হয়ে কিডনি বা লিভারের মাধ্যমে অ্যাক্টিভ ফর্মে চলে আসে। তাহলে এবার জেনে নিই যে আমাদের বডিতে কতটা এই ভিটামিন ডি থাকা দরকার। যেটা থাকা দরকার সেটা হচ্ছে 30 থেকে 50 ন্যানোগ্রাম পার মিলিলিটার ব্লাড। আস্তে 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 নিয়ে যেতে হবে। এবার এখানে এই পজিশনে খানিকটা হোল্ড রাখতে হবে, আবার ব্যাক করে নিয়ে আসতে হবে সোজা। এরপর পায়ের চেটোটাকে নিজের দিকে নিয়ে আসতে হবে আস্তে আস্তে যতটা পারবেন। যদি পাটা একটু উপরের দিকে উঠেও যায় তাতে কোনো অসুবিধা নেই। এবার এটাকে হোল্ড করে একটু ধরে রাখতে হবে, আবার এটাকে নর্মাল পজিশনে নিয়ে আসতে হবে। এরকম 5 থেকে 10 বার যতটা আপনি পারবেন। প্রথমে নিচের দিকে যতটা পারবেন, যতটা নিচে নামবে ততটা নিচে নামাতে হবে, ব্যাক, আবার পেছন দিকে যতটা পারবেন। এটা সম্ভব নিচেও করতে হবে মাথাটাকে। 15 থেকে 20 বার। এটাও একবার সকালে একবার বিকেলে যদি করেন তাহলে এখানের যে মাসেলটা আছে ওটা এত বেশি আরাম পাবে, তার ফলে আমাদের পায়ে ব্যথাটা অটোমেটিক কমে যায়। তাহলে ভিটামিন ডি কি সেটা তো আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এবার আসছি ক্যালসিয়ামে। আগে আমি বলেছি ক্যালসিয়াম হচ্ছে আমাদের বডিতে একটা খুবই ইম্পর্টেন্ট মিনারেল, যেটা আমাদের বোন তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই ক্যালসিয়াম আমরা পাই কোথা থেকে? যখন আমরা ক্যালসিয়াম রিচ ফুড খাই তখন ইন্টেস্টাইন সেখান থেকে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে এবং ব্লাড সেই ক্যালসিয়ামকে নিয়ে বোন এবং আদার টিস্যুতে ট্রান্সফার করে। তাহলে এবার আপনাদের মনে হতে পারে তাহলে বোন তৈরিতে কার ভূমিকা বেশি, ভিটামিন ডি না ক্যালসিয়াম, আর এরা একে অপরের উপর কিভাবে ডিপেন্ডেন্ট?
তাহলে বলি যে আমাদের বডিতে যদি ভিটামিন ডি লেভেল খুবই কম থাকে তাহলে আমাদের ইন্টেস্টাইন ক্যালসিয়ামকে অ্যাবজর্ব খুবই কম করবে। আর বডিতে ইন্টেস্টাইন যদি ক্যালসিয়াম অ্যাবজর্পশন খুবই কম করে তাহলে কি হবে, আমাদের বোন আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাবে, যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস বা অস্থি ভঙ্গুর। আমরা অনেক সময় শুনেছি আমাদের মা কাকিমাদের একটু পড়ে গেলে বা কোথাও লেগে গেলে হাত বা পা ফ্র্যাকচার হয়ে যায়। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে স্কেলিটন ডিফরমেশন মানে হচ্ছে রিকেট হয়। এছাড়াও অনেক সময় হেয়ার ফল হয়ে যায়, ইমিউনিটি সিস্টেম অনেক মানে উইক হয়ে পড়ে, মাসেল পেন হয়, জয়েন্ট পেন হয়। অন্যদিকে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ইনসুলিন আমাদের ইন্টেস্টাইন থেকে রিলিজ হয়। এবার এই ইনসুলিনের সেল গ্রোথের জন্য ভিটামিন ডি খুবই বেশি ইম্পর্টেন্ট। যদি আমাদের বডিতে ভিটামিন ডি একটু কম তৈরি হয় তাহলে নিশ্চয়ই হঠাৎ করে হওয়া হাতে পায়ে জয়েন্টে ব্যথা বা উইকনেস বা চুল পড়ে যাওয়া বা ইমিউনিটি সিস্টেম কম হয়ে যাওয়ার কারণ আমরা বুঝতে পেরেছি। তো আমরা কখনোই এরকম পরিস্থিতি হলে বারবার আমরা পেন কিলার খাবো না বা দৌড়ে গিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে এনে ইচ্ছা মতন খাবো না। প্রথমেই গিয়ে ব্লাড টেস্ট করাবো এবং মানে প্রথমে চেক করে নেবো আমাদের ভিটামিন ডি না ক্যালসিয়াম কোনটা কম আছে, সেই অ্যাকর্ডিং যেরকম ভাবে ডক্টর প্রেসক্রিপশনে লিখে দেবেন সেই অনুযায়ী সেই মেডিসিনটা নিয়ে সেই খামতিটা দূর করব। তাহলে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। তাহলে আজ থেকে আমরা আনহেলদি খাবো না, হেলদি খাবো আর হেলদি থাকবো। ইফ ইউ লাইক আওয়ার ভিডিও প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।